পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। বিএনপি এবং জামায়াতের সঙ্গে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বৈঠক। ঈদে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে চলবে 17 ফেরি এবং 20 লঞ্চ, পশুবাহী ট্রাক পারাপারে থাকবে বিশেষ ব্যবস্থা। চট্টগ্রাম বন্দর বেসরকারীকরণের প্রতিবাদে শ্রমিক দলে বিক্ষোভ, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। আদালতের রায়, কুষ্টিয়ার মেয়র হওয়া আরিফের গেজেট ঠেকাতে নির্বাচন কর্মকর্তা এবং ইউএনওর তোড়জোড়, কল রেকর্ড ফাঁস। এবং কাল 126তম নজরুল জয়ন্তী, কুমিল্লায় জাতীয়ভাবে উদযাপিত, প্রস্তুতি সম্পন্ন। ময়মনসিংহে ত্রিশালে 3 দিনের আয়োজন। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, শুনছিলেন শিরোনাম, সাথে আছে বিপাশা চক্রবর্তী। প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি আরও বলেন, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। আমাদের অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। শনিবার দুপুর 12টা 20 মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে 19 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। কারণ এই সরকার তো সকল অভ্যুত্থানের শাসকের সকল শক্তি সমর্থনে এই সরকার এসেছে এবং এই সরকারের ভিত্তি হিসেবে সেখানে কোনো বিতর্ক সৃষ্টি হোক কাউকে নিয়ে, তাহলে তো এটা সমীচীন হবে না। সেরকম কিছু যদি হতোই, তাহলে তো আমরা তো সব প্রণোদিতভাবে এখানে আসিনি এবং এই দায়িত্ব খুব উপবুদ্ধ কোনো দায়িত্ব না। কাজেই সেরকম করলে তো আমরা যে কেউ পদত্যাগ করতে পারতাম, কিন্তু আমাকে বলা হচ্ছে যে আসলে দলীয়ভাবে আমার কোনো কথা আসেনি, বরং তার উল্টোটাই হবে। দেশের চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আজ বিএনপি এবং জামায়াত ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দল দুটির পক্ষ থেকে আলাদাভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শনিবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা 7:30টায় বৈঠকে দলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজ রাত 8টায় জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানান বিষয়ে আলোচনা করা হবে। এর মধ্যে নির্বাচন, বিচার সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনা বিশেষভাবে গুরুত্ব পাবে। আসতে পারে নতুন সিদ্ধান্ত। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক তরিকুল ইসলাম, মুখ্য সংগঠক ফরহাদ সোহেল সহ কেন্দ্রীয় নেতারা। পুষ্পস্তবক অর্পণের পর 1 মিনিট নীরবতা পালন করা হয়। তরিকুল ইসলাম জানান, যুব শক্তি কোনো রাজনৈতিক হাতিয়ার নয়, বরং যুব সমাজকে দেশ গঠনে কাজে লাগানোই তাদের লক্ষ্য। তিনি সরকারকে দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশের আহ্বান জানান এবং বলেন, তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দুই হাজার শহীদদের আত্মত্যাগের একটি স্বীকৃতি। সেই স্বীকৃতিকে বাধাগ্রস্ত করার জন্য অনেক অপশক্তি তারা রাজপথে বর্তমানে সক্রিয় আছে। আমরা মনে করি যুব শক্তি অবশ্যই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করার জন্য এই জুলাই ঘোষণাপত্র যেন অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে যেন প্রকাশ করা হয়, সেই জন্য আমরা অনতিবিলম্বে রাজপথে আমাদের কর্মসূচি ঘোষণা করব। নারীর একটা বড় অংশ দেখবেন আপনারা কাজ করে কিন্তু তারা মজুরি পায় না, বা এই ধরনের সমস্যা নারীদের সবসময় হয়ে থাকে। সেইগুলো নিয়ে আমরা কাজ করব, কর্মক্ষেত্রে নিরাপত্তা গুলো নিয়ে আমরা কাজ করব।
রাজশাহী ও রংপুর বিভাগীয় তারুণ্য সমাবেশ শুরু হয়েছে। বগুড়ার সূত্রাপুর সেন্ট্রাল হাই স্কুল মাঠে জড়ো হয়েছেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা। সার্বিক পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী সাইফুল রিপনের কাছে। সাইফুল, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। রংপুর এবং রাজশাহী বিভাগের আয়োজনে আজকের যে সমাবেশ, সেই সমাবেশের আনুষ্ঠানিকতা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই সমাবেশের প্রথম যে পর্ব, সেই পর্বের সাংস্কৃতিক পরিবেশনা, সেই সাংস্কৃতিক পরিবেশনা চলছে এবং এই যারা জাসাসের যারা সাংস্কৃতিক কর্মীরা রয়েছেন তাদের আয়োজনে এই পরিবেশনাটির মধ্য দিয়ে বিভিন্ন দেশাত্মবোধক গান, সাংস্কৃতিক বিভিন্ন গান এবং পরিবেশনা কিন্তু করা হচ্ছে এবং নেতাকর্মীদের চাঙা রাখার একটা চেষ্টা করা হচ্ছে। যেহেতু একটা বিরূপ পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, তারপরেও এই রংপুর এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাগুলো থেকে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে এই সমাবেশে অংশগ্রহণ করছেন। আমরা এখানে আয়োজকদের একজন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সাথে একটু কথা বলবো। তার কাছে যেটা জানতে চাইবো, আজকের কর্মসূচির মধ্য দিয়ে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন দেখছেন? তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে আজকে রাজশাহী এবং রংপুর বিভাগের সকল তরুণরা, যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্র দলের এই আয়োজনে অনেকেই তার নিজ উদ্যোগে উপস্থিত হয়েছে। সবাই তার অধিকার চায়। বিগত দিনে প্রায় 3,60,00,000 ভোটার, যারা ভোটার হওয়ার সত্ত্বেও যেই তরুণরা ভোট দিতে পারে নাই, তাদের সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা চায়, নাগরিক অধিকার প্রতিষ্ঠা চায়। আজকে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সেই বঞ্চিত মানুষ, তরুণরাই আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশের তরুণরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত যে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মের যে রাজনৈতিক অধিকার, সেই ভোটাধিকার কিন্তু তারা পুনঃপ্রতিষ্ঠা করতে চায় এবং এই সমাবেশ থেকে সেই ঐক্যবদ্ধ আন্দোলনের যে সংগ্রাম অব্যাহত আছে, সেটি অব্যাহত রাখার যে বার্তা, সেটি নেতাকর্মীদের দিতে চান তারা। এবং এই সমাবেশে আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেখান থেকে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন কোনো বার্তা যায় কিনা সেই বিষয়টি আমরা অপেক্ষায় রয়েছি। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়ায় তারুণ্য সমাবেশের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। ঈদুল আজহায় যাত্রী যানবাহন পারাপার এবং কোরবানি পশু বাহী ট্রাক পারাপার নির্বিঘ্ন করার লক্ষ্যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 17টি ফেরি এবং 20টি লঞ্চ চলাচল করবে। শনিবার সকাল 10টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই তথ্য জানিয়েছে বিআইডব্লিউটিসি। জানানো হয়েছে, ঈদে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের রো ফেরি 9টি, মিডিয়াম টাইপ ফেরি 3টি এবং ছোট ফেরি 5টি সহ বহরে মোট 17টি ফেরি থাকবে। এছাড়াও দৌলতদিয়া প্রান্তে 3, 4 ও 7 নম্বর সহ মোট 3টি ঘাট সচল থাকবে। এছাড়াও ঈদের আগে পানি বৃদ্ধি পেলে আরেকটি ফেরিঘাট চালু করা হবে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখা। শনিবার সকালে বন্দর হাই স্কুল মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বন্দর ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। বক্তারা বলেন, নিউ মুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এই টার্মিনাল ভালোভাবে চলছে। ভুল তথ্যের উপর ভিত্তি করে টার্মিনালটি বিদেশিদের হাতে না দেওয়ার জন্য আহ্বান জানান বক্তারা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আমরা কাউকে আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য সুযোগ করে দিব না। এই চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সম্পদ, আমাদের চট্টগ্রামের গর্ব। এই গর্ব অহংকারের জায়গায় যদি আপনারা কেউ হাত দেন তাহলে আপনাদের হাত একটাও আস্ত থাকে। কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় বিএসএফ এর হাতে আটক 24 জন বাংলাদেশি নারী, পুরুষ এবং শিশুকে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি। শুক্রবার রাত 1টার দিকে কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার বালাতাড়ি সীমান্তের 932 নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর হাসনাইন জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে 24 জন বাংলাদেশি নারী, পুরুষ এবং শিশুদের ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ এবং জনপ্রতিনিধিদের সহায়তায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌকার প্রার্থীকে কারচুপির মাধ্যমে বিজয়ী করার 4 বছর পর আদালতের রায়ে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মেয়র ঘোষণা করা হয়েছে মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমানকে। কিন্তু অবৈধভাবে তার গেজেট আটকাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ইউএনও তোড়জোড় শুরু করেছে এমন অভিযোগ উঠেছে। ফাঁস হয়েছে গেজেট আটকানোর নীল নকশার অডিও। এ নিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। এরই মধ্যে নির্বাচন কমিশন উপজেলা কর্মকর্তাকে প্রত্যাহার করে নিয়েছে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। চুরি করে না যাই করে না, আপনার এটা বুঝতে হবে যে আগে সেই 21 সালের নির্বাচনে এখন আপনার যদি সবাই এই হারাপাটি গুলো যদি এসে বলে আমরা বিজয়ী ছিলাম, ওরা সব ভুয়া, তাহলে কি আমরা নতুন করে তাদেরকে সবাইকে শপথ পড়াবো নাকি? আমাদের খেয়ে দিয়ে কাজ নেই। আমরা চাচ্ছি যে যেভাবে চলছে চলুক, তারপরে নতুন নির্বাচন হয়ে ঝামেলা মিটে যায়। কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় 2021 সালের নির্বাচনে মেয়র পদে বিজয়ী ঘোষিত নৌকা প্রতীকের হাজী এনামুল হক ভেবে ভুলবশত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফুর রহমানকে ফোন দিয়ে এভাবেই ষড়যন্ত্রের পরিকল্পনা করছিলেন মিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফ আহমেদ নাসিম। নির্বাচনের 4 বছর পর আদালত স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমানকে মেয়র ঘোষণা করেছেন। আদালতের রায়ের পর গেজেট আটকাতে এমন নীল নকশার ওই অডিও ক্লিপ এখন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে জেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। আওয়ামী লীগের স্বৈরাচারের লোক নিজের থেকে যে আপিলটা কিভাবে করলো, এটা আসলে আমার বুঝে আসে না। আর সত্য উন্মোচন, জাতি জানছে আসলে ন্যায় কোনটা আর অন্যায় কোনটা, কিন্তু আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তারা পালালে এখন পর্যন্ত তাদের মিরপুরে প্রতিস্থাপন করার জন্য যে উদ্দেশ্য প্রণোদিত যে ষড়যন্ত্র হচ্ছে, আসলে ওই অডিও রেকর্ডের মাধ্যমে আমরা মিরপুরবাসী সেটা দেখতে পেয়েছি। 2021 সালের ভোটে কারচুপি করে নৌকা প্রার্থী হাজী এনামুল হককে বিজয়ী ঘোষণা করা হয়। এ অভিযোগ এনে আদালতে মামলা করেন মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান। দীর্ঘ 4 বছর পর চলতি বছরের 27 এপ্রিল সেই মামলার রায়ে আরিফুর রহমানকে মেয়র ঘোষণা করে 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। আমাকে দ্রুত সময়ের মধ্যে গেজেট করে স্থানীয় মন্ত্রণালয় যাতে আমাকে শপথ করিয়ে আমার এলাকার মানুষের জন্য যাতে আমি কাজ করতে পারি, এলাকার উন্নয়ন করতে পারি। গেজেট ঠেকাতে রায়ের বিরুদ্ধে আপিল করলেও তা অস্বীকার করছেন জেলা নির্বাচন কর্মকর্তা। উপজেলা নির্বাচন কর্মকর্তা যদি জাতীয় কোনো বক্তব্য দিয়ে থাকে তাহলে বিব্রতকর, কিন্তু বিষয়টা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আর গ্যাজেট আটকানোর ষড়যন্ত্রের অভিযোগ যাদের বিরুদ্ধে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। দেশ টিভির ক্যামেরা দেখে অফিস ত্যাগ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফ আহমেদ নাসিম। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে জিপি গভর্নমেন্ট প্র্যাকটিশনার যেটা আপনি যেটা হয় সরকারের পক্ষ থেকে যেটা করা হয়। আপনি কথা আসলে আমাদের তো এটা দরকার না, যেটা বিষয়টা। আচ্ছা, আপনি কথা বলেন। তবে এসব ঘটনার দায় নিতে নারাজ জেলা প্রশাসক তৌফিকুর রহমান। যদি আইনের ব্যত্যয় কিছু হয়ে থাকে সেটা দেখব, কোন ইন্টারেস্টে করেছে এটা তো বলা মুশকিল, সেই ক্ষেত্রে ইউনোই এটা ভালো বলতে পারবে। ষড়যন্ত্রের অডিও ফাঁস হয় এরই মধ্যে নির্বাচন কর্মকর্তা সাইদ আহমেদ নাসিমকে প্রত্যাহার করে নির্বাচন কমিশন সচিবালয়ে সংযুক্ত করেছে কমিশন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে উদযাপিত হবে কুমিল্লায়। এবছর জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য 24 গণঅভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার।
কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় হবে 3 দিনব্যাপী অনুষ্ঠান। 25 মে থেকে 27 মে পর্যন্ত অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। নেওয়া হয়েছে সব প্রস্তুতি। উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠান অর্থাৎ 25শে মে এবং 27শে মের যে উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠান দুটি আমাদের কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে হবেন এবং 26শে মের অনুষ্ঠানটি আমাদের কুমিল্লায় জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুরে আমাদের দ্বিতীয় দিনের অনুষ্ঠানটি আয়োজিত হবে এবং এই লক্ষ্যে আমরা আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। আগামী 25 মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে 3 দিনের কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আন্দোলন করেও জাতীয় পর্যায়ের কবি নজরুলের জন্মজয়ন্তী অনুষ্ঠান আয়োজন করতে না পেরে ক্ষুব্ধ স্থানীয়রা। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম একসময় ভারতের আসানসোলে হোটেল কর্মচারী হিসেবেও কাজ করেছেন তিনি। 1914 সালে আসানসোল থেকে তাকে ময়মনসিংহের ত্রিশালের কাজীর সিমলায় নিয়ে আসেন কাজী রফিজুল্লাহ দারোগা। সেখানে দড়িরামপুর স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি করান নজরুলকে। 8ম শ্রেণী পর্যন্ত সেখানে পড়াশোনা করেন তিনি। কবির স্মৃতি রক্ষার্থে 2008 সালে কাজীর সিমলা দারোগা বাড়িতে নির্মাণ করা হয় নজরুল স্মৃতিকেন্দ্র। কবির নামে ত্রিশালে প্রতিষ্ঠা করা হয় বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য স্থাপনা। আগামী 25 মে কবির 126তম জন্মজয়ন্তীতে নজরুল একাডেমি মাঠে আয়োজন করা হচ্ছে 3 দিনব্যাপী মেলা ও আলোচনা অনুষ্ঠান। তবে জাতীয় পর্যায়ে আয়োজন না থাকায় হতাশ নজরুল প্রেমীরা। 4 থেকে 5 বছর ধরে আমি এখানে আসি, মেলা আসলে পরে বেচা কিনা মোটামুটি ভালোই হয়। আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করতেছি, দোকানপাট আসতেছে, বিভিন্ন আইটেমের দোকান বসে। জন্মজয়ন্তী ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরই মধ্যে ছুটে এসেছেন ব্যবসায়ীরা। আর ইজারাদাররা বলছেন ভোগান্তি ছাড়াই মানুষ যাতে অনুষ্ঠান উপভোগ করতে পারে সে লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে আমরা নজরুল জন্মজয়ন্তী উদযাপন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতেছি। আমাদের যে নজরুল মেলায় লোক আসে, দোকান বিভিন্ন বিক্রেতা আসে, তারা বলে আপনাদের ত্রিশাল যে পরিমাণ লোকের জমায়েত হয়, আমাদের কুমিল্লা জাতীয় পর্যায়ে অনুষ্ঠান হয় কিন্তু সেখানে তার অর্ধেক লোকও হয় না। জাতীয় পর্যায়ে না হলেও কবির স্মৃতি বিজড়িত ত্রিশালে জাঁকজমকপূর্ণ জয়ন্তী হবে বলে জানান ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা। জাতীয় পর্যায়ে না হলেও জাতীয় পর্যায়ের সাথে মিল রেখে এবং প্রায় সমান আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এলাকাবাসী এখানে সবার মধ্যে প্রচণ্ড রকম আগ্রহ বিরাজ করছে। ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতি সভা হয়েছে, বিভিন্ন কমিটিগুলো গঠন হয়েছে, আমাদের প্রস্তুতি চলছে। 25 তারিখে নির্ধারিত সময়ে আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি শুরু করতে পারবো। 1990 সাল থেকে জাতীয় কবির জন্মদিন জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত হয়। এ পর্যন্ত 3 বার জাতীয় পর্যায়ে অনুষ্ঠান হয়েছে ত্রিশালে। নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীকে চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন রপ্তানিমুখী পোশাক শিল্প মালিকদের সংগঠন BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম। শনিবার দুপুরে বিসিক শিল্প মালিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা শেষে তিনি কথা বলেন। এর আগে ফতুল্লার শাসনগাঁও এলাকার বিসিক শিল্প মালিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি মোস্তফা কামাল পাশা সহ নেতৃবৃন্দ। আমরা খুব দৃঢ় প্রত্যয় নিয়েই ঘোষণা করেছি প্রত্যেক মালিক এই ব্যাপারে রাস্তা নামবে। এই ধরনের কিশোর গ্যাং এবং যে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করবে। বিসিককে অতীতে যেভাবে আমরা একটা শৃঙ্খলার মধ্যে রেখেছিলাম, সকল প্রকার সন্ত্রাসমুক্ত এবং চাঁদাবাজি মুক্ত রেখেছিলাম, আমরা আবারও সেইভাবে আমরা আবার সবাইকে নিয়ে মাঠে নামবো। এই ব্যাপারে সবাই খুব কঠোর অবস্থান নিয়েছে। আম রপ্তানি নিয়ে এবছরও দুশ্চিন্তায় রাজশাহীর চাষি এবং ব্যবসায়ীরা। তারা জানান রপ্তানি ক্ষেত্রে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজধানীর শ্যামপুরের সেন্ট্রাল প্যাকিং হাউসে আম নিয়ে যেতে হয়। এতে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি অনেক আম নষ্ট হচ্ছে।
কৃষি উপদেষ্টার সঙ্গে কথা বলে রাজশাহীতে আম প্যাকেজিং ইউনিট চালু করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী থেকে প্রতি বছর বিপুল পরিমাণ আম রপ্তানি হলেও নেই কোনো প্যাকেজিং হাউস। ফলে বাগান থেকে প্যাকেজিংয়ের জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকা শ্যামপুরের সেন্ট্রাল প্যাকেজিং হাউসে নিতে হয় আম। চাষি ও ব্যবসায়ীরা বলছেন রাজশাহীতে প্যাকেজিং হাউস প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের হলেও তা পূরণ হচ্ছে না। আমরা বারবার বলে আসছি যে রাজশাহীতে একটা ওয়্যার হাউস হওয়া দরকার। এই ওয়্যার হাউস যদি হয় তাহলে এখান থেকে আম ওয়্যার হাউসে ঢুকবে এবং হট ওয়াটার ট্রিটমেন্ট বলেন আর যাই বলেন এগুলো হবে, হওয়ার পরে এখান থেকে কোয়ারেন্টাইন হবে, কোয়ারেন্টাইন হয়ে সরাসরি এয়ারপোর্ট চলে যাবে। এখান থেকে আমরা প্যাকেজিং, এখান থেকে আমরা কার্গোতে ডাইরেক্ট দিব। এখান থেকে আমরা যদি বিমানের প্যাকিংগুলো করতে পারি তাহলে আমাদের এখান থেকে আম রপ্তানির জন্য অনেক সুবিধা। গাড়িতে হোক যে কোনো জায়গা ক্যারিং করে আমরা যখন নিয়ে আসি দেখা যাচ্ছে যে নড়াচড়ার কারণে কিছু বোটা ভেঙে গেল, কষ বের হলো, সেটা কিন্তু এসে আমাদের এখানে বাতিল হয়ে যায়। আম রপ্তানিকারকদের দাবি পূরণে রাজশাহীতে আম প্যাকেজিং ইউনিট চালুর চেষ্টা করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। উপদেষ্টা মহোদয়, সচিব স্যার আমাদের ডিডি স্যারকে ফোন করেছিলেন যে আমাদের আম যেহেতু রাজশাহী জেলায় আম এবং অন্যান্য ফসলের নতুন নতুন কোনো কর্মসূচি নেওয়া যায় কিনা। এই ক্ষেত্রে আমার স্যার কিন্তু এ ধরনের একটা প্রস্তাবনা, এ ধরনের প্রস্তাবনা আমাদের পাঠানো হয়েছে। দেখা যাক যদি এটা একনেকে পাস হয় বা হয় তবে আমরা মাঠ পর্যায়ে আমরা এটাকে বাস্তবায়ন করব। ফল গবেষকরা বলছেন বাড়তি লাভের জন্য রাজশাহীতে প্যাকেজিং হাউস প্রতিষ্ঠার পাশাপাশি প্রক্রিয়াজাত আম রপ্তানিতে গুরুত্ব দিতে হবে। প্রসেস করে যদি বোতলজাত করে বা বিভিন্ন, সেটি একটা অবশ্যই একটি ভালো পদ্ধতি এবং সরকারিভাবে যদি এই এলাকায় করা সম্ভব হয় তাহলে সেটি কৃষক ভাইদের জন্য অত্যন্ত সুখবর হবে। রাজশাহী জেলা থেকে এবছর আম রপ্তানির লক্ষ্যমাত্রা প্রায় 700 মেট্রিক টন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। টাঙ্গাইল ও নরসিংদী থেকে কোরবানি পশুর হাটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ এবং আকরাম হোসেন। প্রথমেই আমরা চলে যাচ্ছি টাঙ্গাইল অভিজিতের কাছে। অভিজিৎ, হাটে ক্রেতাদের ভিড় আপনি কেমন দেখছেন এবং কোরবানি গরুর দাম কেমন? জি বিপাশা, আপনি যেমনটি বলছিলেন যে আমি এখন এই মুহূর্তে আছি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাস্তল এলাকার যে কাইতলা এলাকা রয়েছে, সেই কাইতলা এলাকাতে এই গরুর হাটে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে দূর দূরান্ত থেকে যারা খামারি রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, তারা এই গরু এই হাটটিতে এনেছেন এবং পাশাপাশি তখন থেকেই বেলা বাড়ার সাথে সাথে এই হাটে বেচা বিক্রি বেড়েছে। এবং এই কাইতলা যে বাজারটি রয়েছে সেই বাজারটি থেকে এই দূর দূরান্তের যে বিভিন্ন জেলার যারা পাইকার রয়েছেন তারা এখানে এসে তাদের চাহিদা মতো তারা গরু কিনে নিতে যাচ্ছেন এবং তারা বলছেন যে এইবার যে ঈদের, সেই ঈদের বাজারে তারা বেশি পরিমাণে যে গরু রয়েছে সেই গরুগুলো দাম বেশি রয়েছে। তবে খামার পর্যায়ে যারা বলছেন তারা বলছেন যে এখন যে গরুর দাম সেটি তুলনামূলকভাবে অনেক কম এবং তারা বলছেন যে আগে যে দামে গরু বিক্রি করেছেন সেই দামে এখন তারা পাচ্ছেন না। এখন যেহেতু আর কিছুদিন পরে এই ঈদ শুরু হবে, সেই ঈদকে কেন্দ্র করে এই বেচা বিক্রি এখন জমে উঠেছে। তবে এই বেচা বিক্রি আরও জমে উঠবে যখন এই ঈদের আরও ঘনিয়ে আসবে এবং তারা বলছেন যে যেহেতু এখন যে দাম সেই দামটি সামনের কয়েকদিন পরে আরও বেড়ে যাবে। আমরা এখানকার একজন হাট যে ইজারাদার, আমরা তার সাথে কথা বলবো যে হাটটির বিষয়ে একটু বলবেন যে এই হাটের বেচা বিক্রি কেমন চলছে? বেচা বিক্রি মোটামুটি আল্লাহর রহমতে ভালো চলতেছে। এটা একটা ঐতিহ্যবাহী হাট, টাঙ্গাইল মির্জাপুরের কাইতলা গরুর হাট। তো বেচাকেনি আগের তুলনায় এখন একটু বাড়ছে, সামনে আশা আছে যার অনেক বাড়বে আর কি। হাটটা কোন কোন জেলা থেকে আসে? এটা দেশের বিভিন্ন প্রান্তের থেকে, বিভিন্ন জেলার থেকে আসে, অনেক জেলার থেকে, অনেক দূর দূরান্ত থেকে আসে। নাটোর, সিরাজগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী, ঢাকা, বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলার থেকে লোক আসে এই জায়গায়। এখন বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বেচা বিক্রি চলতেছে। স্বাভাবিক সময় কত গরু উঠে আর এখন কত গরু উঠছে হাটে? স্বাভাবিক তুলনায় এখন অনেক বেশি, কিন্তু তারপর ওটা অনুমান করা যাচ্ছে না, অনুমানের আর কি। জি, যেমন বলছিলেন তিনি বলছেন যে এই গত যে স্বাভাবিকের যে সময় সেই সময়ে গরু যেমন উঠে তার থেকে বেশি এই হাটে গরু উঠেছে এবং ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে এই হাটে একটু যে খাজনা যেটাকে বলা হয় সেই খাজনা একটু বেশি নেওয়া হচ্ছে, এটি হচ্ছে তাদের দাবি। তারা বলছেন যে খাজনা কম নিলে তারা এই হাটে আরও পাইকার আসতো বলে এমনটি জানিয়েছেন। এই ছিল আমার কাছে টাঙ্গাইলের গরু হাট নিয়ে। আমরা এখন চলে যাচ্ছি নরসিংদীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আকরাম। আকরাম, জানাবেন সেইখানকার গরুর হাটের সর্বশেষ
সর্বশেষ তথ্য। যেমনটা আপনি জানাচ্ছিলেন, আমি রয়েছি নরসিংদী জেলার সবচেয়ে বড় গরুর হাট, পুটিয়া বাজার, পুটিয়া হাট। এটা নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে অবস্থিত। এই হাটটি সাধারণত আমরা দেখতে পাই যে নরসিংদীর সপ্তাহে একদিন শনিবারে অনুষ্ঠিত হয়, তবে ঈদ উপলক্ষে এই হাটে বেড়ে যায় বেচা কিনে এবং গরুর যেই সংগ্রহ এখানে প্রচুর পরিমাণে হয়ে থাকে। আমরা আজকে এই চারপাশ ঘুরে সারাদিন যেটা দেখতে পাই, প্রচুর পরিমাণে গরু, মহিষ এবং ছাগলের আমদানি হয়েছে এবং আমরা সকাল থেকে যেটা দেখতে পাই যে প্রচুর ক্রেতা এবং বিক্রেতার পাশাপাশি রয়েছে ব্যাপারীদের চোখে পড়ার মতো অবস্থান। যদিও আমরা সারাদিন তেমন একটা বিক্রি হতে দেখিনি ক্রেতাদের নিকট, তবে ব্যাপারীরা সকাল থেকেই গরু সংগ্রহ করছে। আমরা এই হাটে দেখতে পাই ছোট থেকে বড় এবং মাঝারি থেকে বড় গরু, যার বাজার মূল্য 50,000 থেকে 5 লক্ষ টাকার ভিতরে। এছাড়াও আমরা দেখতে পাই বিভিন্ন দেশীয় গরু, দেশিয়াল, শাহিয়াল, ফ্রিজিয়ান সহকারে নানা ধরনের গরু। এই হাটে বাজার মূল্য নিয়ে ক্রেতাদের একটু অসন্তুষ্ট দেখতে পাই আমরা। তারা বলে যে বাজার মূল্য স্বাভাবিকের তুলনায় একটু বেশি, তবে ক্রেতা এবং খামারি যারা ছিল, বিক্রেতা এবং খামারি যারা ছিল তারা জানিয়েছেন যে বর্তমানে গোখাদ্যের মূল্য বৃদ্ধি এবং পাশাপাশি লালন পালন খরচ বেশি হওয়ার কারণে তুলনামূলক আগের তুলনায় একটু দাম বেশি। তবে এই হাটে প্রথম দিকে সকালের দিকে উপস্থিতি কম থাকলেও ক্রেতা বিক্রেতার এখন বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাই যে প্রচুর ক্রেতা এবং বিক্রেতার সমাগম ঘটেছে। ঈদের আরও 2 সপ্তাহ বাকি থাকলেও আমরা এই হাটে দেখতে পাই যে আজকে যেই ক্রেতাদের সমারোহ এবং সংশ্লিষ্ট মহল আমাদেরকে জানান যে এই 2 সপ্তাহকে সামনে রেখে তারা বর্তমানে যাচাই বাছাই করতে আসছেন দাম দর নিয়ে। তবে আগামীতে তারা অবশ্যই এটা দেখে সামনের দিকে বেচা বিক্রির পরিমাণ বাড়বে। তবে আমরা কথা বলেছিলাম পানি সম্পদ অধিদপ্তরের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে 6টি উপজেলায় এখানে প্রায় 95,000 গরু এখানে রয়েছে এবং নরসিংদীর চাহিদা 85,000 থাকলেও উদ্বৃত্ত রয়েছে আরও 10,000। আর আমরা এখানে দেখতে পাই যে গরুর যে স্বাস্থ্য পরীক্ষার জন্য পরীক্ষা ব্যবস্থা রয়েছে, যে আর আইন শৃঙ্খলার যে অবস্থা আমরা দেখতে পাই যে হাটের ইজারার বাইরেও আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে রয়েছে ব্যবস্থা। তো এই ছিল নরসিংদীর পুটিয়া হাট থেকে সর্বশেষ। নাগরিকদের আধুনিক প্রযুক্তি নির্ভর জনবান্ধব ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজশাহীতে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী ভূমি সপ্তাহ। শনিবার বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে ভূমি সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার চিত্রলেখা নাজনীন, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, বোয়ালিয়ার ভূমি সহকারী কমিশনার আরিফ হোসেন সেখানে উপস্থিত ছিলেন। নাইখাইনছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ খেলার মাঠে দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার এই কর্মসূচি করে শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে দাবির পরও প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ তারা পরে নাইখাইনছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের কাছে দাবি দেওয়া তুলে ধরেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা জানান, বৃহৎ এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে খেলার মাঠ না থাকায় তারা বিনোদন এবং খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। আজ 2022 সাল আমাদের টেকনিক্যাল স্কুল চালু হয়েছে। সেই 22 সাল থেকে কোনো মাঠ নাই, কোনো ক্রীড়া উদযাপন করতে পারিনি, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সহজভাবে হয়নি, হয়তো আমরা উদযাপন করতে পারিনি। আমাদের দাবি, আমাদের মাঠ লাগবেই। আমরা সকল শিক্ষা অফিস, উপজেলা ইউনিয়ন নির্বাহী অফিস সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মাঠ আমাদের দাবি আদায় করে ছাড়বো। আমাদের মাঠ লাগবেই। চাঁপাইনবাবগঞ্জে গরিব এবং অসহায়ের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। শনিবার দিনব্যাপী জেলা শহরের আ.হ.ম. মেজবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়। এই কার্যক্রমে মেডিসিন, প্রসূতি, চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা শেষে যাদের যে ধরনের ওষুধ প্রয়োজন বিনামূল্যে সেগুলো সরবরাহ করা হয়।
রাঙামাটিতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অভিযানে বিভিন্ন প্রজাতির ৮০ কেজি মাছ জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের বনরূপা বাজার থেকে এই মাছগুলো জব্দ করা হয়। বিএফডিসি রাঙামাটি অঞ্চলের উপব্যবস্থাপক মোহাম্মদ বদরুদ্দোজা জানান, কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সময় অবৈধ মৎস্য শিকার পরিবহন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ কেজি পাবদা, ৩০ কেজি কালো ট্যাংরা, ৫ কেজি পাটা, ৪ কেজি ছোট আইড়, ১ কেজি বড় আইড় এবং ৩৫ কেজি কাতলা মাছ সহ মোট ৮০ কেজি মাছ জব্দ করা হয়েছে বলে জানান। বৃদ্ধি এবং যে পোনা ছাড়া হয়েছে সেগুলো বড় হওয়ার জন্য ১লা মে থেকে এখানে লেগে মাছ ধরা, মাছ পরিবহন সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সেই প্রেক্ষিতে ১লা মে থেকে আমাদের এখানে লেগে টহল পরিচালনা, সবগুলো বাজারে নিয়মিত টহল পরিচালনা চলছে। তারই একটা অংশ হিসেবে আজকে বনরূপা বাজার থেকে প্রায় ৮০ কেজি কাতল, ট্যাংরা, বাছা, বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে দবির সোহানী সুরাইয়া ফাউন্ডেশন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মাহমুদ ওসমান ইমাম। দবির সোহানী সুরাইয়া ফাউন্ডেশনের সভাপতি এবং সালমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বক্তারা জানান, এই বৃত্তি দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে বিশেষভাবে সহায়তা করবে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে। দবির সোহানী সুরাইয়া ফাউন্ডেশনের সহ সভাপতি মোহাম্মদ আরফান আলী সহ বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষকরা এই সময় উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়ামে চলছে মাসব্যাপী শিল্প এবং বাণিজ্য মেলা। এ নিয়ে আরো জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক রহমান। তারেক, মেলায় দর্শনার্থীদের ভিড় আপনি কেমন দেখছেন? জি বিপাশা, গত 10 তারিখে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়ামে শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এই মেলার আয়োজন করেছে। যদিও সকাল থেকে আকাশ ভালো ছিল, কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু দর্শনার্থীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে শিশু থেকে শুরু করে নারীরা কিন্তু এই মেলাতে আসছে, তাদের চাহিদা মতো পণ্যগুলা কিনে নিয়ে যাচ্ছে। আপনাকে যদি একটু বলি, চাঁপাইনবাবগঞ্জ সহ 64 জেলার প্রায় শতাধিক স্টল কিন্তু এই মেলাতে অংশগ্রহণ করছে। শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রকম রাইড রয়েছে, মোটরসাইকেল রয়েছে, নাগরদোলা রয়েছে, এছাড়া কিন্তু জাদু খেলা রয়েছে। আমরা আপনাকে একটু দেখাতে চাই এবং একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলতে চাই যে আপনি কোথা থেকে এসেছেন, মেলাতে কি কি কিনলেন এবং দাম কেমন রাখা হচ্ছে? আমি চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে এসেছি, আমার বাসা এখানেই। কিন্তু আমরা এই মেলাতে এসে দেখছি এখানে পণ্যর অত্যাধিক দাম চাচ্ছে। যে দাম আমরা প্রত্যাশা করেছিলাম সে দাম হিসেবে তারা চাচ্ছে না। ক্রেতাদের কাছ থেকে তারা অধিক দাম চাচ্ছে। আমরা চাই দামটা যাতে তাদের নির্ধারণ করা থাকে, এই তো। আর আমাদের এখানে অনেক কিছুই রয়েছে, শিশুদের জন্য অনেক বিনোদন মূলক অনেক ব্যবস্থা রয়েছে, আবার যারা নারী তাদের জন্য অনেক কসমেটিক সহ অনেক জিনিস রয়েছে। আমরা এখানে এসে অনেক, আর চাঁপাইনবাবগঞ্জে এখানে এই বর্তমানে প্রায় 1 যুগ পর আমাদের এখানে এই বাণিজ্য মেলাটা অনুষ্ঠিত হয়েছে। আমরা অনেক খুশি যে 1 যুগ পরে হলেও আমাদের এখানে এই বাণিজ্য মেলাটা অনুষ্ঠিত হয়েছে। ধন্যবাদ। জি, আপনি শুনছিলেন কি একজন দর্শনার্থীর মুখ থেকে এই চাঁপাইনবাবগঞ্জে এই শিল্প বাণিজ্য মেলাতে যেসব পণ্যগুলা রয়েছে এসব পণ্যগুলার কিন্তু অধিক দাম রাখা হচ্ছে বলে তারা অভিযোগ করছে। তবে আমরা মেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছে কি মেলাতে যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলো তারা মনিটরিং করছে, কোনো যেন পণ্যের যেন অতিরিক্ত মূল্য না রাখা হয় এবং ক্রেতারা যেন না ঠকে সে বিষয়টি তারা দেখভাল করছে বলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহিদ আমাদেরকে জানিয়েছেন। জি, এ ছিল আমার কাছে বাণিজ্য ও শিল্প মেলা নিয়ে সর্বশেষ পরিস্থিতি।